নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে পঞ্চায়েত আধিকারিক রাজু দেবের উপর পক্ষপাতিত্বের অভিযোগ আনল বিজেপি দলের নেতৃত্বরা। এ নিয়ে মঙ্গলবার যুবরাজনগর ব্লকের সামনে ধর্ণা ও বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। নো কনফিডেন্স মোশন প্রক্রিয়ার মাধ্যমে অস্থায়ীভাবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার 2 মাস কেটে যাওয়ার পর হঠাৎ 31শে জানুয়ারি জেলা পঞ্চায়েত আধিকারিক রাজু দেব নোটিশ পাঠায় 5ই জানুয়ারি যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের। 31 তারিখ এই খবর পেয়ে বিজেপির পক্ষ থেকে 1 ফেব্রুয়ারি জেলা পঞ্চায়েত আধিকারিক রাজু দেবের কাছে আবেদন করা হয় যাতে এই নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু রাজু দেব, যার কারণ হিসেবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে পঞ্চায়েত সমিতির 5 জন নির্বাচিত সদস্য আগামী লোকসভা নির্বাচনের জন্য দলীয় কাজে দিল্লি যাচ্ছেন, তাই তারা এই নির্বাচনী প্রক্রিয়ায় সামিল হতে পারবেন না। কিন্তু বিজেপির অভিযোগ সিপিএম দলের হয়ে কাজ করছেন রাজু দেব। তিনি তার আদেশে অনড় হয়ে 5ই জানুয়ারি নির্বাচন করবেন বলে জানিয়ে দিয়েছেন। এই আবেদনের উত্তরে 4 ফেব্রুয়ারি বিকেলবেলা জানান তিনি যে কিছুই করতে পারবেন না। এদিকে আজ সকাল 10টা থেকে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক ভিড় করে যুবরাজনগর ব্লকের সামনে, যার নেতৃত্বে ছিলেন এলাকার বিজেপি নেতা যাদবলাল নাথ, শুরু হয় ধর্ণা প্রদর্শন। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানা থেকে ছুটে যায় পুলিশ। স্লোগান উঠে জেলা পঞ্চায়েত আধিকারিক রাজু দেব ও পঞ্চায়েতের ডেপুটি ডিরেক্টর দিলীপ দেবনাথের বিরুদ্ধে। বেলা 11টা 50 মিনিটে ব্লকের সামনে উপস্থিত হন জেলা পঞ্চায়েত আধিকারিক রাজু দেব। জনঢল দেখে প্রথমে সামনে যাওয়ার সাহস দেখাননি তিনি। রাজুদেব কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে নেতৃত্বের সাথে কথা বলেন। আন্দোলনকারীরা জানায় বিজেপিকে ঘুমে রেখে সিপিএমকে ফায়দা করে দিতে রাজুদেব যে ভূমিকা পালন করেছেন তা তারা সফল হতে দেবেন না। এই জনঢল দেখে রাজুদেব আন্দোলনকারীদের সামনে বলেন তিনি আজ এই নির্বাচন করবেন না, আগামী দিনে এর দিনক্ষণ ঘোষণা করা হবে। এই বলে গাড়িতে করে সেখান থেকে কেটে পড়েন। এর কিছুক্ষণ পর ব্লকের সামনে উপস্থিত হন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি বলেন মানুষ সিপিএম এর বিরুদ্ধে 2-4 জন অফিসার সিপিএম এর পক্ষে থাকলে কিছু হবে না, বরং এই কাজে ধরা পড়লে অফিসারদের অপমান। তবুও নির্লজ্জের মতো এই অফিসারগুলি কাজ করে যাচ্ছে। তিনি বলেন প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, এটাই নিয়ম। সিপিএম এর এখন মাঠে নেমে কিছু করতে পারছে না, তাই সিপিএম মার্কা কিছু অফিসার হাতে পায়ে ধরে এই চক্রান্ত করেছে, যা সাধারণ মানুষ মেনে নেবে না। যার উদাহরণ আজকের এই আন্দোলন। মানুষের সামনে মাথা নত করে চলে যেতে হয়েছে এই অফিসারকে, বাধ্য হয়েছে নির্বাচন পিছিয়ে দিতে। আমরা আইনগতভাবে ডেট দিয়েছি, এখন ওরা একটা প্রেয়ার দিয়েছিলেন যে ওদের এটা পোস্টপোন করার জন্য ওদের মেম্বাররা থাকতে পারবেন না, কিন্তু আমরা আইনগতভাবে এটা এন্টারটেইন করতে পারিনি। আমরা আজকে এসেছিলাম নির্বাচন করতে, কিন্তু এখানে এত লোকজন আছে, বাধার মুখে আমরা করতে পারিনি। আমরা এই জনগণের বাধার মুখে আমরা ফেরত যাচ্ছি। আমরা আরেকটা ডেট আমরা দেবো। ওনারা বলছেন যে আপনারা আগাম কোনো ঘোষণা না দিয়ে এইসব করেছেন। না না, একদম আইন মোতাবেকই দেওয়া হয়েছে, এমন কোনো বিষয় নেই। যথেষ্ট পরিমাণ আগেই 24 তারিখেই নোটিশ দেওয়া হয়েছে। অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা যে ধর্নায় বা বিক্ষোভ কর্মসূচিতে আমরা সামিল হয়েছিলাম, এখানে ডিপিও এসেছিল, এসে আমাদের দাবি উনি মেনে নিয়েছেন যে আজকের এই নির্বাচন উনি বাতিল করেছেন, পরবর্তী সময়ে নির্বাচনের জন্য উনি প্রক্রিয়া মেনটেন করবেন। আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত যে আজকে আমাদের এই আন্দোলনের আমাদের জয় হয়েছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহর হাসপাতালের অস্থায়ী কর্মী সুবীর দাসকে দাবি মতো টাকা না দিলে কৈলাসহরে নৃশংসভাবে খুন হওয়া স্বামী এবং স্ত্রীর ময়না তদন্ত হবে না, এমনই অভিযোগ করলেন মৃতার ভাই হীরক কুর্মী। পরে মহকুমা শাসকের হস্তক্ষেপে ময়না তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়।
হাসপাতাল কর্মীর দাবি মতো টাকা দিতে হবে, না হলে ময়না তদন্ত হবে না, এমন অভিযোগ প্রায়ই শোনা যায় ঊনকোটি জেলা হাসপাতালে। রবিবারও এমন অমানবিক ঘটনার সাক্ষী রইল ঊনকোটি জেলা হাসপাতাল। রবিবার কৈলাসহর মহকুমার গোলকপুর এডিসি ভিলেজের 2 নং ওয়ার্ডের বাংলা লাইনে নৃশংসভাবে খুন হওয়া স্বামী স্ত্রীর মৃতদেহ কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। মৃতদেহের সাথে মৃতের ভাইও হাসপাতালে আসে। তখন হাসপাতালের অস্থায়ী কর্মী সুবীর দাস মৃতের ভাই হীরক কুর্মের কাছে 4000 টাকা দাবি করে ময়নাতদন্তের জন্য। অত্যন্ত দরিদ্র বাগান শ্রমিক একে তো ভাই ও বৌদির এভাবে নৃশংস খুনের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত, অপরদিকে 4000 টাকা দিতে না পারলে ময়নাতদন্ত হবে না। টাকা দিতে অসমর্থ হীরক শেষমেশ 2000 টাকা দেওয়ার কথা বলে দীর্ঘ সময় তালবাহানার পর মহকুমার শাসক অন্য কাজে জেলা হাসপাতালে আসলে হীরক কুর্মী মহকুমা শাসকের দ্বারস্থ হলে শেষমেশ ময়নাতদন্ত হয়। মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তবে প্রশ্ন, এই অনৈতিক দাবি করা টাকার ভাগিদার কি শুধুমাত্র সুবীর, নাকি এর ভাগিদার হাসপাতালের অন্যান্য কর্মী ও ডাক্তারবাবুরাও? তবে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনমানুষে। স্যার, আমরা তো এই থানায় এসে পোস্টমর্টম করার লাগে, এখন বুড়ায় 2000 টাকা চাইছে। কে চাইছে 2000 টাকা? ও বুড়া যে পোস্টমর্টম করে দিবে। যে বুড়াটা ডাক্তার কি কইছে? ডাক্তার তো কোনো কইছে কে কইছে? টাকা দিছো না? না না। কি হইছে ঘটনা কত? আমরা আবেদন করিয়া কইছি স্যার বিডিও স্যার যে স্যার আমরা কাছে তো টাকা নাই, গরিব মানুষ, আমরা কি করে টাকা দেবো, বাগানে 105 টাকা কাজ করি দিন। এটার জন্য আমরা আবেদন করছি বিডিও স্যার, এসডিএম স্যারের কাছে। এসডিএম স্যার আবেদন কত টাকা চাইছিল? 2000 টাকা চাইছি। আমরা কইছিল প্রথম 4000 টাকা লাগে, তো তোমরা গরিব মানুষ, আমরা 2000 টাকা দিলে আমরা মানে যাব। আপনি অ্যাটেন্ডেন্টে পয়সা মাঙ্গে বাড়ি কই? না স্যার, ওই তো এখানে আগে সরকার মানে আমরা কিছু ওইটা গরিব মানুষ তো কিছু জিনিস না আগে। আপনি নকরি না? হ্যাঁ নকরি। আমি সাসপেন্ড করব, ডিসমিস করব আপনি। এটা তো ওই এখানে এটা কাজ নাই। আমি তিসরা ইনফরমেশন পাইছে কি আপনি পোস্টমর্টম মধ্যে পয়সা মাঙ্গে। আমরা ওইটা গরিব মানুষ স্যার, এটা কি তোরা अब अपनी मेडिकल सुपरिटेंडेंट बताइए, ठीक है? अपना नौकरी हमें सस्पेंड कर। ना हम सर गरीब मानुष, आप सब गरीब मानुष, ओखाने गरीब मानुष ना हैं? पैर में चप्पल नहीं है उसके, ठीक है सर। साले मरे पे पैसा खाते हो तुम लोग। हम लोग तो पैसा वैसे गरीब आदमी है, तुरंत गरीब आदमी क्या मतलब, क्या लोगे? वही तो कुछ नहीं सर, बदनाम करते हो फिर। না 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 টাকা এসডিএম স্যারে তো কই লক্ষণ টাকা চাইছো? না না টাকা নিছে না, কেউ টাকা কইছো নি দেওয়ার লাগা? কইছে। কত কইছো? হ্যাঁ কত? কারে কইছো? ওই তো পার্টিরে আমরা কাজ করি, অন্য কাজ করি, কারণে দিছে। তুমি এখানে কি আপনি সরকারি চাকরি করেন? না, ওই তো ফিক্সড কোনখানে আছেন? ওই তো ডিস্ট্রিক্ট হসপিটালে কৈলাসহর। এইটা কেন? কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামনগর এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে চুরি হয়ে যাওয়া 3টি বাইক সহ এক কুখ্যাত বাইক চোরকে আটক করতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ। জানা যায় ধৃত বাইক চোরের নাম গৌতম দাস। চুরি যাওয়া 3টি বাইক সহ এক কুখ্যাত বাইক চোরকে আটক করতে সক্ষম হলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। বেশ কিছুদিন যাবৎ রাজধানী আগরতলা শহরে বাইক চোরের উপদ্রব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। তারই পরিপ্রেক্ষিতে ময়দানে নামে পশ্চিম আগরতলা থানার পুলিশ এবং সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামনগর ও এয়ারপোর্ট থানা এলাকা থেকে চুরি যাওয়া 3টি বাইক উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি আটক করা হয়েছে গৌতম দাস নামে এক বাইক চোরকে। তার বাড়ি রামনগর এলাকায়। ধৃত গৌতম দাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে বলে জানান পশ্চিম আগরতলা থানার পুলিশ। আমাদের শহরের পশ্চিম থানা এলাকায় বেশ কিছুদিন ধরে কিছু বাইক চুরি যাচ্ছে, তো সেটার ব্যাপারে আমরা অল আউট একটা এফোর্ট নিয়েছি। আমাদের অফিসাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স মারফত আমরা করার পরে আমরা
3টে বাইক আমরা রিকভারি করতে পেরেছি এবং একজনকে অ্যারেস্ট করতে পেরেছি। প্রথমে হচ্ছে দেবব্রত মজুমদার, ওনার একটা বাইক জয়নগর রোড নাম্বার 5 থেকে চুরি যায়, সেই বাইকটাকে উদ্ধার করা হয়েছে। এরপরে আরেকটা হচ্ছে রতনচন্দ্র সরকার, ওটা মেলার মাঠের এখান থেকে একটা বাইক চুরি যায়, সেটাকে উদ্ধার করা গেছে। আর একটা কেরচুয়ামণি থেকে প্রেমানন্দ চক্রবর্তী, ওনার একটা বাইক চুরি যায়, এটা উদ্ধার করা গেছে। তো আমরা অল আউট এফোর্ট আমরা দিচ্ছি। আর যদি বাইক যারা নাকি দামি বাইক যারা নাকি রাখেন, তারা যদি ওই এখন বিভিন্ন রকম আধুনিক গেজেট পাওয়া যায়, যে তাকে মানে বাইকটা কোন দিকে যাচ্ছে কী যাচ্ছে সেই গেজেট যদি ওনারা, এটা বাজারে বেশি দাম না, 1000-2000 টাকা দাম, এটাকে যদি লাগান তাহলে এটা আমাদের পক্ষেও সুবিধা হয় এবং যে গাড়ির মালিক, বাইকের মালিক, তার পক্ষেও সুবিধা। এই বাইকগুলি কি একই জায়গা থেকে উদ্ধার হয়েছে? না, এটা বিভিন্ন জায়গা থেকে। একটা রামনগর থেকে, আর দুটো হচ্ছে এয়ারপোর্ট থানাধীন ওই তেবাড়িয়া গ্রাম থেকে। অ্যারেস্ট একজন আছে, নামটা গৌতম দাস। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। স্বামী বিবেকানন্দের চিকাগো ভাষণের 125তম বর্ষপূর্তি উপলক্ষে কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমে মঙ্গলবার অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দের চিন্তাধারা ও দেশপ্রেম যুবক যুবতীদের মধ্যে ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ বলে জানান আশ্রমের সম্পাদক ত্যাগী বরানন্দজি মহারাজ। কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমে স্বামীজির আমেরিকা চিকাগো শহরে পৃথিবীর প্রথম বিশ্বধর্ম মহাসভার ভাষণের 125তম বর্ষপূর্তি উপলক্ষে বিবেক চেতনার উৎসবের অঙ্গ হিসেবে আজ কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমে অঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, বাগ্মিতা প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সব বিভাগে 300 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক ত্যাগী বরানন্দজি মহারাজ বলেন, বর্তমান যুগে স্বামীজির চিন্তাধারা এবং দেশপ্রেম যুবক যুবতীদের মধ্যে ছড়িয়ে দিতে আজকের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্বামী বিবেকানন্দের 125তম চিকাগো ধর্মসভা উৎসব উপলক্ষে আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছি, মূলত স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে। তা গতকাল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, বিতর্ক প্রতিযোগিতা হয়েছে, স্কুল এবং কলেজের স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে। আজকে প্রথম সকাল 10টা থেকে আমরা অঙ্কন প্রতিযোগিতা শুরু করেছি। 190 জনের বেশি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে তারা এই কাজটি করেছেন। তারপরে সঙ্গীত প্রতিযোগিতা অর্ধেক অংশ হয়ে গেছে। সঙ্গীত প্রতিযোগিতাতেও প্রায় 40 জন অলরেডি প্রতিযোগী অংশগ্রহণ করেছে, আরো 40 জন এখন করবে। আর এই মুহূর্তে শুরু হচ্ছে স্বামীজির স্বদেশ মন্ত্র এবং চিকাগো অ্যাড্রেস। স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্মসভায় গিয়ে যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতাটাই প্রতিযোগিতা হিসেবে নিচ্ছি, কারণ বর্তমান প্রজন্মের মধ্যে স্বামী বিবেকানন্দের ভাব প্রবেশ করিয়ে তাদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তোলার উদ্দেশ্যই এই জিনিসটা আমরা করেছি। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। 8 ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস। এদিন সারা রাজ্যে 1 থেকে 19 বছর বয়সের ছেলে মেয়েদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। এই উপলক্ষে মঙ্গলবার পশ্চিম জেলার সকল বেসরকারি ও সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। 8 ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস। জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও 1 থেকে 19 বছর বয়সী শিশু ও ছেলে মেয়েদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। পশ্চিম জেলায় এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে জেলার সকল বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার অতিরিক্ত জেলা শাসক জানান, 8 ফেব্রুয়ারি 1 থেকে 19 বছর বয়সী যে সকল শিশু ও ছেলে মেয়ে কৃমিনাশক ঔষধ খেতে পারবে না, তারা 14 ফেব্রুয়ারি কৃমিনাশক ঔষধ খেতে পারবে। আগামী 8 ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস, সেই দিনকে আমরা কীভাবে সার্থক করে তুলতে পারি তার জন্য আজকে আমরা একটা মিটিং এখানে আমরা আহ্বান করেছি। তো 2015 সাল থেকেই এই জাতীয় কৃমিনাশক দিবসটি
সেখানে স্টার্ট হয়েছে, সারা রাজ্যেও সেটা হচ্ছে এবং আমাদের এই ডিস্ট্রিক্টে 8 তারিখে তো অনুষ্ঠিত হবে এবং 8 তারিখে যারা অ্যাবসেন্ট থাকবে তাদের জন্য 14 তারিখে তারা আবার সেই কৃমিনাশক ওষুধ মানে খেতে পারবে। বিশেষ করে 1 বছর থেকে 19 বছর পর্যন্ত ছেলেমেয়েরা এই প্রোগ্রামের আওতায় আসবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই-টিকেটিং কাউন্টার। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার জাতীয় সেবা প্রকল্প ত্রিপুরা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় স্টেট লেভেল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। আজকে যারা যুবক যুবতী, তরুণ তরুণী, যাদেরকে আমরা আগামী দিনে প্রজন্ম ভাবি, গণতন্ত্রে তাদের আগমন একান্ত কাম্য। দেশের গণতন্ত্রকে গতিশীল ও শক্তিশালী করার জন্য তাদের একান্ত জরুরি। জাতীয় সেবা প্রকল্প ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত স্টেট লেভেল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যালে আলোচনা করতে গিয়ে এমনটা বললেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। সরকারি মিউজিক কলেজের অডিটোরিয়ামে এই স্টেট লেভেল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কল্যাণী রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন সিনহা সহ অন্যান্যরা। ন্যাশনাল ইয়ুথ পার্লামেন্ট যে প্রোগ্রাম, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আজকে যেটা আমাদের ক্যাপশনেও রয়েছে যে ডেমোক্রেসি ইজ এ ফেস্টিভ্যাল and it is a festival of creating our own future and the youth are at the center of this future. তো আজকের যারা যুবক, আজকের যারা যুবতী, তরুণ তরুণী, যাদেরকে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ মনে করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই গণতন্ত্রকে সুন্দর স্বচ্ছ রাখার জন্য অনেক বেশি তারুণ্যের মানে তাদের রাজনীতিতে অংশগ্রহণ করা কাম্য। দেশের গণতন্ত্রকে গতিশীল করে সুন্দর করে রাখার জন্য তাই আজকে যে স্টেট লেভেল ন্যাশনাল ইয়ুথ পার্লামেন্ট যেটা হবে, তারা পার্লামেন্টেরিয়ান হিসেবে যে কম্পিটিশনে তারা অংশগ্রহণ করবে, আশা রাখবো যে তারা তাদের দক্ষতা, তারা তাদের নৈপুণ্যতা, সেটা তারা তাদের শ্রেষ্ঠত্ব তারা আজকে উজাড় করে দেবে এই কম্পিটিশনের মাধ্যমে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। 50 বছর ধরে অন্যের জায়গা দখল করে অবশেষে আদালতের নির্দেশে জায়গা ছাড়তে বাধ্য হলেন পারুলবালা দে। ঘটনা ধর্মনগর কালীবাড়ি রোড এলাকায়। দীর্ঘ 40 বছর আদালতে মামলা নড়ে নিজের জায়গা ফিরে পেলেন হাফলংছড়া চা বাগানের মালিক অশোক নেন।
দীর্ঘ 40 বছর আদালতে মামলা চলার পর নিজের জায়গা ফিরে পেলেন হাফলং ছড়া চা বাগানের মালিক অশোক ন্যান। ঘটনার বিবরণে জানা যায়, হাফলং ছড়া চা বাগানের নামে কিছু জায়গা আছে ধর্মনগর কালীবাড়ি রোডে, যা বিগত 50 বছর ধরে পারুলবালা দে ও তার পরিবার মিলে জবরদখল করে বসে আছে এবং ওই জায়গার সামনে 11টি দোকান ভিটা ভাড়া দিয়ে সেই ভাড়ার টাকায় তারা চলছে। জানা গেছে এই এলাকায় আরো জায়গা ছিল হাফলং ছড়া চা বাগানের, যা তারা ওই এলাকায় বসবাসকারীদের কাছে বিক্রি করেছে, কিন্তু এই এলাকায় পারুলবালা দে বাগান মালিক থেকে জায়গা ক্রয় না করে জবরদখল করে রেখেছিলেন। বাগান মালিক প্রথমে মামলা করার আগে পারুলবালা দের সাথে সমঝোতায় যেতে চেয়েছিলেন। বাগান মালিক বলেছিলেন তারা যে অংশটুকু নিয়ে বাড়ি করেছেন সেই অংশটুকু রেখে বাকি জায়গা ছেড়ে দিলে আপোষে মীমাংসা হয়ে যেত এবং এই বাড়িতে তারা থাকতে পারত, কিন্তু তারা মামলার পথ বেছে নিয়েছে। অবশেষে 40 বছর পর এই মামলার রায় ঘোষণা করে ঊনকোটি জেলা আদালত। 22/1/2019 তারিখে এই রায় দেয় আদালত এবং এর প্রতিলিপি ধর্মনগর মহকুমা শাসক ও জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয় এবং বলা হয় 5ই ফেব্রুয়ারি পারুলবালা দে যে জায়গায় বসবাস করছেন এই জায়গা খালি করে বাগান কর্তৃপক্ষের কাছে সমঝিয়ে দিতে এবং সামনের অংশে থাকা 11টি ভাড়াটিয়া দোকানদার এখন থেকে বাগানের আওতাধীন থাকবে। এখানে কথা হলো, যেখানে বাগান মালিক তাদের থাকার জন্য জায়গা দিতে চেয়েছিল সেখানে বেশি লোভের ফলে আজ তাদের এই জায়গা থেকে বিতাড়িত হতে হলো আদালতের আদেশে। बहुत पुराना केस है जो है, जिसमें कि ज़मीन जो है आपका मालिक का था, बट ये बैठे हुए थे, इनके साथ में केस मुकदमा चला, जो कि आज करीब नहीं भी तो 40 साल पुराना केस लेकर के चला हुआ है जो है, जो कि आज मतलब कोर्ट से फाइनल जजमेंट आया जो कि इनको घर से बेदखल किया जाए और जो पोजीशन बागान के नाम से हाफलंग छड़ा टी स्टेट के नाम से इसको दिया जाए, हैंडओवर किया जाए। वही कोर्ट का आदमी आकर के हमको हैंडओवर कर रहा है। जगह का मालिक का नाम है आपका अशोक नैन, डॉक्टर अशोक नैन। ये चल रहा था कितने दिन से केस? जो ये केस है नियर अबाउट करीब 40 ईयर्स ओल्ड चल रहा है। 40 দেখেন, আজকে যে একটা আমাদের হাতে আসছে যে কোর্টের একটা ডিক্রি ব্যাপারে, ল্যান্ড ডিক্রির ব্যাপারে, তো অর্ডার পাওয়ার সাথে আমরা সিকিউরিটি হিসাবে আছি। কোর্টের কিছু লোক আছে আর ওই জায়গার যে মালিক আছে, মালিকের সাথে আমরা সিকিউরিটি ডিউটি করছি এক্সিকিউশন করার জন্য ওই ল্যান্ডটি। অ্যাকর্ডিংলি কাজটা শুরু হচ্ছে, তাদেরকে ওখানে ট্রান্সফার করে তারা আজকে অকুপাইড করবে। এখানে তো মালিক কাজল ডে নামে একজনে আছে, তাইনের মিসেস এবং তার ছেলে নিয়ে বসবাস করতো। সামনে কিছু দোকান ভাড়া আছে, ওইটা তাদের আন্ডারে ভাড়া দেওয়া আছে। আজকে মানে সব ফলটাকেই উঠানো হবে না, দোকানগুলো থাকবো, যেহেতু এটা তো ভাড়া। এখানে কোর্টে অর্ডার দিছে যে কোর্টটা যে অকুপাইড করছে এটা আসল মালিকের কাছে হ্যান্ডওভার করার পরে দোকান তো ওই মালিকের ইয়েতে ভাড়াতে আন্ডারে আসবে। যার জন্য দোকানটা এখন ভাঙবো না, এটা কোর্টে অর্ডার আছে, শুধু বাড়িটা পাচ্ছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার কদমতলা স্কুল মাঠে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ননীগোপাল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। দুটি শক্তিশালী ক্রিকেট দল ভয়েস ক্লাব এবং নবযুগ সংঘ কদমতলা একে অপরের মুখোমুখি হয় এই ফাইনাল খেলায়। এই ফাইনাল খেলায় বিজয়ী হয় নবযুগ সংঘ কদমতলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী। নেশামুক্ত ভারত ও স্বচ্ছ ভারত এই দুটি থিমকে সামনে রেখে 25শে জানুয়ারি থেকে কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হয়েছিল ননীগোপাল ঘোষ ডিউস বল ক্রিকেট টুর্নামেন্ট।
এতে আসাম এবং ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে টিম অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীদের পুরস্কারের দায়িত্ব নেন বিশিষ্ট সমাজসেবী বিশ্ব ঘোষ। পাশাপাশি এই টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে কমিটিকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন কদমতলা এলাকার ব্লক আধিকারিক সহ বিভিন্ন দপ্তর। মঙ্গলবার ছিল টুর্নামেন্টের ফাইনাল খেলা। দীর্ঘ পথ পেরিয়ে যারা ফাইনালে পৌঁছায় তারা হলেন বয়েজ ক্লাব কদমতলা বনাম নবযুগ সংঘ কদমতলা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বয়েজ ক্লাব। 20 ওভারে 10 উইকেটে 107 রান করে প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়। নবযুগ সংঘের মারমুখী প্লেয়াররা 108 রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে। 18 ওভার 4 বলে 7 উইকেট হারিয়ে 108 রান তুলে জয় ছিনিয়ে নেয় নবযুগ সংঘ। ম্যান অব দ্য ম্যাচ হিসেবে ঘোষিত হন নবযুগ সংঘের মারমুখী প্লেয়ার নীলাম্বুজ বুটি। ম্যান অব দ্য সিরিজ হিসেবে শিরোপা অর্জন করেন বয়েজ ক্লাবের রানাদীপ পাল। আজকের এই ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ উত্তর জেলার বিভিন্ন সমাজসেবী ব্যক্তিত্বরা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বর্ণালী গোস্বামী সহ পুরস্কারদাতা বিশ্ব ঘোষ, রাজা ধর, টুর্নামেন্ট কমিটির সভাপতি অরুণকান্তি ভট্টাচার্য, টুর্নামেন্ট কমিটির সম্পাদক অমিতাভ নাথ, সহ সভাপতি সুভাষিস সেনগুপ্ত এবং আব্দুল হান্নান সহ কমিটির অন্যান্য সদস্যরা। সময় যে টুর্নামেন্টগুলি হয়েছিল এর থেকে একটা জাঁকজমকপূর্ণ, বেশি জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্ট আমরা করতে পেরেছি। মানুষের মধ্যে খেলার যে ভাব, ক্রিকেটকে নিয়ে কদমতলার যে একটা ভাবনা রয়েছে, ক্রিকেটকে জুড়ে যে একটা আবেগ রয়েছে কদমতলার মানুষের মধ্যে, সেটার বহিঃপ্রকাশ এই ক্রিকেট টুর্নামেন্ট। Workers who are present among us to make this program a great success. And I would also like to sincerely thank আমি নিজে উপস্থিত ছিলাম 2টা ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে। একটা সাইকেল র্যালি হয়েছে, তারপরে গতদিন উদ্বোধনী অনুষ্ঠান হলো এনজি ঘোষ, লেট লনেগোপাল ঘোষ ক্রিকেট টুর্নামেন্ট, সেটার উদ্বোধনী অনুষ্ঠানে আমি আসতে পারিনি, আজকে উপস্থিত হয়েছি। এই যে 4টা খেলা এবং আরো আমি আশা করি, বিশ্বাস করি আরো অনেকগুলো খেলা হয়েছে। এই যে খেলাধুলার একটা পরিবেশ এই কদমতলাতে, এটা এলাকার সুস্থ সাংস্কৃতিক বিকাশের জন্য সাংঘাতিকভাবে অনুকূল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগর পদ্মজং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের মঙ্গলবারের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মৌলভীবাজার একাদশ এবং ত্রিপুরার কিল্লা একাদশ মুখোমুখি হয়। এই উত্তেজনাপূর্ণ খেলায় কিল্লা একাদশ 3-0 গোলে বাংলাদেশের মৌলভীবাজার একাদশকে হারিয়ে দেয়। এই খেলায় দর্শক সমাগম ছিল বেশ লক্ষণীয়। ধর্মনগরের বিবিআই ময়দানে ঐতিহ্যবাহী পদ্মজং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের মঙ্গলবার ছিল কোয়ার্টার ফাইনালের খেলা। দুটি শক্তিশালী ফুটবল দল বাংলাদেশের মৌলভীবাজার একাদশ এবং ত্রিপুরার কিল্লা একাদশ একে অপরের বিরুদ্ধে ফুটবল যুদ্ধে ময়দানে অবতীর্ণ হয়। খেলার প্রথমার্ধে কিল্লা একাদশ 1-0 গোলে এগিয়ে যায়। দর্শক আসন ছিল কানায় কানায় পূর্ণ। দর্শকের একটি বিশাল অংশ বাংলাদেশের খেলা উপভোগ করার জন্য মাঠে এসেছিল এবং বাংলাদেশের দলকে সাপোর্টও করেছিল। কিন্তু প্রথমার্ধে বাংলাদেশের খেলোয়াড়রা দর্শকদের আশানুরূপ খেলা উপহার দিতে পারেনি। পরে দ্বিতীয়ার্ধের খেলায় বাংলাদেশের খেলোয়াড়রা খেলায় সমতা ফিরে আনার চেষ্টা করলেও কিল্লা একাদশের অতর্কিত আক্রমণ সামাল দিতে গিয়ে ফাউল করে বসে বাংলাদেশ। পেনাল্টি পেয়ে যায় কিল্লা একাদশ এবং তারা আরেকটি গোল পেয়ে যায়। খেলা শেষে 3-0 গোলে জয়লাভ করে কিল্লা একাদশ। বাংলাদেশের খেলা দেখে শেষ পর্যন্ত নিরাশ হয়ে মাঠ ছাড়লেন দর্শকরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।